আমরা এই মানসিক বিকাশের কথা চিন্তা করি, কিন্তু আমরা একদমই যে কাজ করছি না ব্যাপারটা কিন্তু তা না। আমরা এই শিশুর বিকাশকে নিয়ে অনেক কাজ করছি, তাই না? স্বাস্থ্যের জন্য কাজ করছি, তাদেরকে পুষ্টি দেওয়ার জন্য কাজ করছি, এবং আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আমরা বাংলাদেশে এবং বা বিশ্বে অনেকেই আমরা কিন্তু কাজ করছি। কিন্তু আসলে যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি বা এইটাকে অ্যাড্রেস করার জন্য যে সেবাগুলো আমরা তাদের জন্য দিচ্ছি তাদেরকে, সেগুলো কি আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য যথেষ্ট? মানে আপনাদের কি মনে হয়? আচ্ছা, আমি তাহলে একটু হাফিজ ভাই বলার আগে আবার একটু বলছি। ইয়েস, আমি ওই আগের প্রশ্নটাকে একটুখানি টেনে নিয়ে আসি। আমার স্টাডি যেহেতু করেছিলাম সেই জন্য ফাইন্ডিংস থেকে আমি বরগুনার পাথরঘাটা উপজেলার কিছু যারা নদী ভাঙ্গন কিংবা ক্লাইমেট জলবায়ুর কারণে যাদেরকে বাস্তুহারা হতে হয়েছে তাদের কয়েকজনকে ফলো করে আমাদের একটা স্টাডি ছিল অনেকদিন আগে, অবশ্যই অনেকদিন আগে, এবং খুব বড় স্যাম্পল সাইজ ছিল তা বলবো না, কিন্তু ছোটো স্যাম্পল, বাট স্টিল ইটস স্টাডি। আমরা তাদেরকে ফলো করে দেখছি যে তারা ওই তাদের বাস্তু হারার পরে, অর্থাৎ তার বাড়িঘর নদী ভাঙ্গন কিংবা ক্লাইমেট চেঞ্জ পরিবর্তন পরে যখন ভেঙে গেল তারা কোথায় গেল। তো আমরা তাদেরকে ফলো করেছি রেট্রোস্পেক্টিভ। তারা বেশিরভাগই ঢাকায় আসছে কারণ লঞ্চে উঠে গেছে, অ্যান্ড দেন সদরঘাটে এসে তাদের বেশিরভাগ অংশ ছিল তখন তেজগাঁ বস্তি বলে আমরা খুব বিখ্যাত বস্তি এরকম একটা বলতাম বা বলা হতো। তো আমরা দেখেছি যে ওই যে বাচ্চাগুলোকে আমরা বা শিশুগুলোকে আমরা ফলো করেছি তাদের বেশিরভাগ বয়সে 13-14 বয়সে এরকম একটা বয়স, স্টিল তারা শিশু, বা তারা এখনও বিকাশ, তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ বা গড়ন এই প্রসেসের মধ্যেই ছিল। তো তাদেরকে যখন আমরা ইন্টারভিউ করেছি বা তাদের ফ্যামিলিকে করেছি দেখেছি যে একদিন আগেই বা কয়েকদিন আগেই যার বাড়ি ছিল, ঘর ছিল, খেলার মাঠ ছিল, স্কুল ছিল, বন্ধুবান্ধব ছিল, সহপাঠী ছিল, নদী ভাঙনে দে লস্ট এভরিথিং। তারপরের দিন থেকে লঞ্চ চলে আসলো ঠিকানাবিহীন, চলে আসলো ঢাকার বস্তিতে। আমি এই যেহেতু এটা পাবলিক একটা ইন্টারভিউ মতো হচ্ছে যে আমি নাম বলছি না, কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন ঢাকা শহরে যাদেরকে আমরা খুব বড় করে টেরর বলছি কিংবা যারা মানে ডিরেইল হয়েছে যদি বলি, তাদের অনেকেই দে ডিডন্ট বর্ন অ্যাজ এ টেরর। তারা আপনার ছেলে মেয়ের মতোই করেই জন্ম নিয়েছিল এবং তাই সেভাবেই বড় হচ্ছিল। শুধু সময়ের কারণে এবং এই পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে সে হয়ে গেছে ঢাকার সবচেয়ে বড় টেরর, নামকরা মাস্তান। তাদের কথা শুনলে আমরা অনেকে ভয় পাই। ডু ইউ বিলিভ যে তাদের কেউ ওই এলাকার যার সব ছিল। এখন আপনি হয়তো বলবেন যে না, তার লাক, তার ভাগ্য ইত্যাদি নিয়ে এসে, ইয়েস, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট থিংস টু। কারণ তার যদি বাস্তবে না হতো তাকে এটা হয়তো করা লাগতো না। এবং আপনি রাস্তায় যারা টোকাই, যাদেরকে আমরা বলছি, কিংবা যারা রাস্তার মধ্যে যারা আছে তাদের অনেকেই জিজ্ঞেস করবেন, তারও তো শখ ছিল, তারও তো আপনার ছেলে মেয়ের মতোই পড়াশোনার ইন্সপিরেশন ছিল, স্কুলে যাওয়ার একটা তাগিদ ছিল, তাই না ব্যাপারটা? তার মানে ইয়েস, আমরা এই জায়গাটাতে আপাত দৃষ্টিতে আবার বলছি, বুঝতে না চাইলেও আমাদেরকে এখানে অ্যাড্রেস করতে হবে, আর নট ওই যে সুপারফিশিয়ালি না, আমাদের রোড কজে যেতে হবে। আর আপনারা যেটা বলছেন যে আসলে আমরা কাজ করছি কিনা, অবশ্যই চারদিকে অনেক কাজ হচ্ছে, কিন্তু যেইভাবে কাজটা হওয়া দরকার, যেমন এখন আজকে যে উদ্যোগটা, এটাকে অ্যাপ্রিসিয়েট করছে এই জন্য, কারণ উই নিড টু রেজ দ্য কনসার্ন এবং ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস, এবং মানুষকে আমাকে ইনভলভ করতে হবে। আমি এই জন্য সবসময় এটাকে বলতে চাই যে আসলে একটা কম্প্রিহেন্সিভ মুভমেন্ট হতে হবে, সবাইকে লাগবে। আমি আমার পয়েন্ট থেকে অবশ্যই কাজ করব, আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন, স্কুল টিচার তার জায়গা থেকে কাজ করবেন, সবাইকে করতে হবে, পলিটিশিয়ান তাকে কাজ করতে হবে, ব্যবসায়ী তাকে কাজ করতে হবে। বাট আমাদের যে দুর্বলতা, আমাদের এই যে সবাই যার জায়গা থেকে একটা কমন কজে কাজ করতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিংটা নাই। তাহলে কি হলো, তাহলে আমাদের আবার কিছু মানুষ লাগবে যাতে এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট করতে হবে, টু ব্রিং অল দিস পার্টিজ অফ স্টেক হোল্ডার্স অন বোর্ড। সেটা একটা বড় চ্যালেঞ্জ, সামহাও আমরা এটা অনেক সময় করতে পারি না। অ্যান্ড দ্য সেকেন্ড যে কজটা আমাদের দেশের প্রেক্ষাপটগুলোতে বেশি ইস্যু হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আমরা রেসপেক্ট করা, অথবা এটাকে কী বলবো, যে যার যে এক্সপার্টাইজ সেই জায়গাটা থেকে হয়তো যেভাবে মূল্যায়ন করা দরকার সেটা হয়তো অনেক সময় হয় না। যে কারণে অনেকের অনেক অনেক পটেনশিয়ালস আছে, অনেক আইডিয়াস আছে, অনেক উদ্যোগ আছে, কিন্তু সেটা আসলে বেশি দূর বিকশিত হতে পারে না। তো আমাদের উদ্যোগগুলো যেমন বিকশিত হতে পারে না, এই কারণেই আমাদের শিশুদের বিকাশটাও, সেই উদ্যোগটাও বিকশিত হতে পারে না, বিকজ এই উদ্যোগকে আমরা সফল করতে পারছি না। তারপর আমি ইন্সপায়ার্ড, তারপর আমি মোটিভেটেড, আমরা আশাবাদী যে ইয়েস, আমাদের এরকম যত বেশি আলোচনা হবে, যত বেশি কথা হবে, যত বেশি প্লেয়াররা মাঠে আসবে, তত বেশি সুযোগ হবে একটু গেট রিড অফ, অথবা এই প্রবলেমটাকে সলভ করার জন্য। তো সেই ক্ষেত্রে ইয়েস, এই ধরনের আলোচনাকে আমি আসলে সাধুবাদ জানাই। ডক্টর জহির, আপনি যে কথাগুলো বললেন তাতে আমরা আসলে বুঝতে পারছি যে যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি সেগুলো আসলে কিছুটা একক প্রচেষ্টা হয়ে যাচ্ছে,
যার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা আসলে সাস্টেনেবল সলিউশনের দিকে যেতে পারছি না। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমাদের আসলে এই জায়গাতে কাজ করতে হলে সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে, এবং এই কাজ করার ক্ষেত্রে আমাদের যেমন সেখানে চলে আসে আমাদের গভর্নেন্সের ব্যাপারটা বা পলিসি মেকারদের একটা ব্যাপার চলে আসে। আমরা যারা প্র্যাকটিশনার হিসেবে কাজ করছি, গবেষণার কাজ করছি, তাদেরও কথাটা চলে আসে। কিন্তু আমরা জানি যে আসলে যে কোনো কাজ করতে গেলে আমরা কিছুটা আটকে যাই বিভিন্ন পলিসি এবং প্র্যাকটিসের জন্য, তাই না? এবং বাংলাদেশে আমাদের প্রচুর পলিসি আছে। ডক্টর হাফিজ একটু আগেই বলছিলেন যে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের কথা বলছিলেন, হেলথ অ্যাডাপ্টেশন প্ল্যানের কথা বলছিলেন। আমরা অলরেডি আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছি। সেখানটাতে আমরা জেন্ডারকে ইনক্লুড করেছি, কিন্তু আলাদাভাবে আমরা শিশুদের কথা আসলে নিয়ে আসতে পারিনি। আমরা সিচিয়ার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যদি ওই জায়গাটাতে ছিলাম, এবং আমি মূলত জেন্ডার ইনক্লুশনের মেইনস্ট্রিমের ব্যাপারটা নিয়েই কাজ করেছি এবং এই পুরো চ্যাপ্টারটাতে আমি কাজ করেছি। চেষ্টা করেছিলাম কিভাবে করে হেলথটাকে আনা যায়, কিছুটা আনার চেষ্টা করেছি, কিন্তু তখন আসলে এই শিশুদের যে বিকাশের ব্যাপারটা তখন আমরা কিন্তু ওটাকে আসলে ধরতে পারিনি, যার কারণে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে আসলে শিশুর এই বিকাশের ব্যাপারটা আসেনি। কিন্তু তার পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন কিন্তু আমরা এবারে ন্যাশনাল এনডিসি ডকুমেন্ট যেটা আছে সেটাতে কিন্তু আমরা আলাদাভাবে স্বাস্থ্য এবং শিশুকে ইনক্লুড করে ফেলেছি। আমরা বলবো যে এই আলোচনাগুলো কিন্তু আমাদের আসলে তাহলে পলিসিতেও নিয়ে যাচ্ছে এবং হেলথ অ্যাকশন প্ল্যানেও আমরা কাজ করছি। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, যেহেতু আপনারা ইক্যাট থেকেও এই প্রসেসটার আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের সাথে যুক্ত ছিলেন, আপনারা লোকালিটির অ্যাডাপ্টেশন নিয়েও কাজ করছেন এবং কমিউনিটি লেভেলে আপনাদের গবেষণার কাজ অনেক বেশি। সেই ক্ষেত্রে যে পলিসিগুলো তৈরি হচ্ছে, আমরা সেইগুলোতে আসলে কোন কোন গ্যাপগুলো রয়ে যাচ্ছে, এবং আপনি যদি একটু গাইড করেন যে আমরা ভবিষ্যতে যে পলিসিগুলো তৈরি করব সেখানটাতে আসলে কোন জায়গাগুলোতে আমাদের এই শিশু বিকাশের জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য স্পেশাল আমাদের নজর দেওয়া উচিত। ধন্যবাদ। এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আমাদের ন্যাশনাল পলিসিতেই যদি না থাকে, এমনিই নেগলেক্টেড অবস্থায় আছে বিষয়টা, আরও বেশি নেগলিজেন্সির শিকার হবে। তা আমাদের ইনফ্রাস্ট্রাকচার হোক, যে কোনো একটা প্রোগ্রাম হোক, পলিসি হোক, সব কিছুর মধ্যেই শিশুর বিকাশটাকে আনতে হবে। যেমন ধরেন আমাদের এর আগে যে ন্যাপটা তৈরি হয়েছে, ওখানে হেলথ যে একটা আলাদা সেক্টর হতে পারে সেইটারই ধারণা ছিল না। সেখানে আমাদের শিশুর বিকাশটা, যে একটুখানি আগেই আপনি বললেন যে শিশুর বিকাশটা ওইভাবে আসে নাই। সুতরাং শিশুর বিকাশটা যাতে এর পরবর্তীতে আসে, ন্যাপের মধ্যে অবশ্যই আমাদের হেলথ ন্যাপ যেটা হবে, অবশ্যই হবে, সেটা খুব তাড়াতাড়ি হবে। কারণ এটা কিছু ইন্টারমিনিস্ট্রিয়াল কিছু কনফ্লিক্টের ব্যাপার আছে, যার কারণে যে কোন মিনিস্ট্রির দায়িত্ব নেবে, কি করবে না করবে, যার কারণে হয়তো এখন এটা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এবং মিনিস্ট্রির মধ্যে আসলে অনেকটা সিনার্জি থাকতে হবে, যেটা আমাদের থাকে না বলে অনেক সময় পলিসির মধ্যে এটা হতে চায় না। কারণ যে কোনো একটা শিশুর ব্যাপার, এটা কিন্তু শুধুমাত্র নারী ও শিশু মন্ত্রণালয়ের কাজ না, এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না। সুতরাং এটা একটা কমপ্লিট সিনারিও এসে তারপরে পলিসির মধ্যে ঢুকতে হবে। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেটা আদেও চিন্তা করা হয় না, যে একটা শিশুর শেল্টার নিলে তার জন্য আলাদা খেলার কি থাকতে পারে, সেই শিশুটা কিভাবে ওখানে সময়টা করতে পারে। কি হয়, অনেক সময় দেখা যায় একটা শিশু তার মোবাইল নিয়ে, আমরা তো শুধুমাত্র সাইক্লোন বা ক্লাইমেট চেঞ্জের কথাই বলছি বা এটি করছি, স্বাভাবিক সময়েও আমাদের শিশুদের যে বেড়ে উঠবে সেখানেও কিন্তু দেখা যায় যে তার বাসার সময় কাটে ম্যাক্সিমাম মোবাইলের মধ্যে। সেটা হতে পারে একদম গরিব শিশু, হতে পারে খুবই ধনীর পরিবারের একজন শিশু। সুতরাং আমাদের এই যে জিনিসগুলো ধীরে ধীরে শিশুর বিকাশকে আমাদের, হোক সেটা ধনী হোক সেটা গরিব, আমাদের যখন বন্যা হয় তখন মাঠ সবই তলিয়ে যায়, সেটা ধনী পরিবারের বাচ্চাও সে খেলতে পারে না। এবং তাহলে আমাদেরকে এই পলিসিগুলো এমনভাবে আনতে হবে যেন আমরা মাথায় থাকে যে বন্যা হোক, সাইক্লোন হোক, বা একেবারে উপকূলীয় অঞ্চলে স্যালিনিটি ইন্ট্রুশন হোক, সেই দিকে কীভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমাদের, যখন যে ক্লাইমেট ফাইন্যান্সের কথাও চিন্তা করি, সেক্ষেত্রে জন্য একটা অংশ রাখি যে বাচ্চাদের বেলায় চিন্তা করে। কারণ আমাদের কিন্তু ক্লাইমেট ফাইন্যান্স অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, যেটা একটুখানি আগে জহির ভাই বা আপনিও বলছিলেন, আমরা কাজ করছি না তা না, আমরা কাজ করছি, কিন্তু ভালোর কোনো শেষ নাই। এবং আমাদেরকে আরও ভালো যে করতে হবে এটা একেবারেই নিশ্চিতভাবে, স্পেশালি বাংলাদেশের মতো ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজের ক্ষেত্রে। সুতরাং আমাদের ন্যাপ হোক, এনডিসি হোক,
এবং যত প্রতি বছরের যে বাজেটগুলো হয় এখানে যেন কিছুটা অংশ থাকে এই ক্লাইমেট রেজিলিয়েন্স চিন্তা করার জন্য, এবং সেখানে আমাদেরকে যারা আমরা ক্লাইমেটের উপরে কাজ করছি, স্পেশালি আইক্যাড, C3ER বা অন্যান্য আরও কিছু এনজিও আছেন বা এডুকেশনাল ইনস্টিটিউশন আছেন তার, এবং একাডেমিয়া ইনস্টিটিউশন এবং এই এনজিওদের মধ্যে খুব ভালো একটা বন্ডিংও দরকার আছে, যাতে করে আমরা যে নেচার বেস সলিউশনটাকে, লোকাল লেভেল অ্যাডাপ্টেশনটাকে, এবং যে লস অ্যান্ড ড্যামেজের কথা যেটা বললেন, দেখেন এই যে এটাও কিন্তু খুব একেবারেই সম্পর্কিত, এই যে যেটা বললেন ডিরেক্ট বা ইনডিরেক্ট লস, যে ইনডিরেক্ট এটাও ঠিক লস অ্যান্ড ড্যামেজের মধ্যে ইকোনমিক, নন ইকোনমিক লস। সুতরাং নন ইকোনমিক লসগুলো যে আমরা এখনও কীভাবে সেটাকে মেজার করব সেটাও কিন্তু আমরা জানি না, তাহলে শিশুর ওই ব্যাপারটা কীভাবে আসবে। এবং আমি অনেকটাই ধন্যবাদ জহির ভাইয়ের প্রতি, যেহেতু এনভায়রনমেন্টের ব্যাপারটাও কিন্তু ক্লাইমেটের সাথে মারাত্মকভাবে, এই যে লেডের কথাটা আপনি বললেন, এই লেড কিন্তু যে আমরা করোনাতে 4 বছরে মারা গিয়েছে 7 মিলিয়নের মতো, আর প্রতি বছর এটা একদম ল্যান্ডসেটের একটা 22 সালের যে প্রতি বছর লেডের কারণে 9 মিলিয়ন মানুষ ওভার হোল ওয়ার্ল্ডে মারা যায়। সুতরাং আমি আর এটা দীর্ঘায়িত না করে বলছি যে পলিসি লেভেলে আমাদের এখনও অনেক কিছু ইসিডি মোটামুটি বলতে গেলে খুবই কম আছে বা নাই। সুতরাং আমাদেরকে এই যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়টা আনতেই হবে, যতটুকু আছে সেটা মোটেই পর্যাপ্ত নয়।